স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায়। শুরুতেই বলে নিচ্ছি যে আমি সাধারণত সমসাময়িক বিষয়, জাতীয় আন্তর্জাতিক নানান ইস্যুতে কথা বলি। তা একই সাথে কিছু স্মৃতিকথা, কিছু ভ্রমণ সবই থাকে আলোচনায়। আজকে আমি কিছু স্মৃতিকথা বলবো এবং মূলত কম্পেয়ার করে কথা বলবো। এটা আমার মনে হচ্ছে যে আজকে সারাদিন অনেকের কাছ থেকেই জন্মদিনের শুভেচ্ছা পেয়েছি এবং তখন মনে হলো যে আজকে আমি যেই কথাগুলো বলবো সেই কথাগুলো জন্মদিনকে ঘিরেই হোক। জন্মদিনকে ঘিরে বলতে আমি আসলে বোঝাচ্ছি যে ধরেন আমাদের ছোটবেলার জন্মদিন কেমন ছিল, বড়বেলায় কেমন হলো, এই বয়সে সে কেমন হলো, সেগুলো একটু নিয়ে কথা বলি। কারণ আজকের প্রজন্ম আমাদের শৈশবের জন্মদিন কেমন ছিল এটা আসলে ভাবতেই পারবে না, তাদের কল্পনাতীত। এখন যেমন জন্মদিন মানেই হচ্ছে আসলে ভার্চুয়াল শুভেচ্ছা জানানোর একটা বিষয় থাকে। সেই ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইনস্টা, এই জায়গাগুলোতে চেনা অচেনা অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানান। বরেণ্য ব্যক্তিদের ক্ষেত্রে জন্মদিনের কিছু অনুষ্ঠান আয়োজন হয়। এটা আবার কখনো কখনো নির্ধারিত দিনে বা তার আগে পরে কখনো হয় এটা। কিন্তু আমি সেই বরেণ্য ব্যক্তিদের আলোচনার আয়োজন, সে আলোচনা না যাই। আমরা দেখেছি জাতীয় পর্যায়েও জন্মদিন হয়, বিশেষ করে রবীন্দ্র, নজরুল, সুকান্ত বা এই ধরনের ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিক, রাজনীতিক নানান জনের জন্মদিন জাতীয় পর্যায়ে হয়, কারো কারো ক্ষেত্রে আন্তর্জাতিকভাবেও হয়। আমরা রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষ, জন্ম সার্ধ শতবর্ষ এগুলো দেখেছি। বাংলাদেশ এবং ভারতে রাষ্ট্রীয়ভাবে বেশ বড় করে বছরব্যাপী উদযাপন হয়েছে রবীন্দ্রনাথের 100 এবং 150তম জন্মবার্ষিকী। আবার খুব বড় করে হওয়া উচিত ছিল, কিন্তু কিছুই হয়নি, এমন ঘটনাও আছে। বাংলা ছোট গল্পে যিনি একেবারেই শ্রমজীবী মেহনতি মানুষের কথা তুলে এনেছেন, সেই সোমেনচন্দ্রের জন্ম শতবার্ষিকী গিয়েছে নীরবে নিভৃতে। সেই সময় বিশ্বজুড়ে অতিমারি করোনার তাণ্ডব চলছে। 2021 সালের মে মাসে সোমেনচন্দ্রের জন্ম শতবর্ষ ছিল, 25 মে। তো সেই কারণে হচ্ছে আসলে সোমেনচন্দ্রের জন্ম শতবর্ষটা ওইভাবে আলোচনায় আসেনি। যারা সোমেন চর্চা করেন তারাও হয়তো অনেকে ভুলে গিয়েছিলেন। শুধু আমার এইটুকু মনে আছে, সোমেনচন্দ্রের জন্মবার্ষিকীতে কিছু হয়নি, কিন্তু তার মৃত্যুবার্ষিকীতে, তার জন্ম শতবর্ষের মৃত্যুবার্ষিকীতে 8ই মার্চ তিনি যেই জায়গায় শহীদ হয়েছিলেন, আদি ঢাকার ঋষিকেশ দাস রোডে, এখন যেখানে একটি মন্দির আছে, সেই মন্দিরের গোড়ায় যে কদম ফল, মন্দিরের বাউন্ডারির ভিতরে কদম ফুল গাছ আছে একটি, সেই কদম ফুলের ওই জায়গাতেই সোমেনচন্দ্র 1942 সালের 8 মার্চ শহীদ হয়েছিলেন। আমি সকালবেলা গিয়ে সেখানে ফুল দিয়ে এসেছিলাম। লকডাউন চলছিল, নীরব রাস্তা, ফাঁকা রাস্তা, তার মধ্যে গিয়ে ফুল দিয়ে আসি। এবং পথে 2 জায়গায় পুলিশ থামিয়েছিল। আমি যখন তাদের জানালাম যে একজন সাহিত্যিক যিনি বিশ্বযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আরএসপি ফরওয়ার্ড ব্লকের হাতে শহীদ হয়েছিলেন, নির্মম নৃশংসভাবে শহীদ হয়েছিলেন, তার আজকে
প্রয়াণ দিবস, মহাপ্রয়াণের এই দিনে আমি শ্রদ্ধা জানাতে যাই। আমাকে প্রথমে স্ট্রেট বলে দিল যে যাওয়া যাবে না। তা বললাম যে আমি যাব, যেতে চাই আমি। এটা আমার ভালো লাগা, ভালোবাসা এবং আমার অনুভবের জায়গা। তারপরও এক পর্যায়ে পরিচয় দিতে হলো। পরিচয় দেওয়ার পর তারা আমাকে যেতে দিলেন। তো বরেণ্য মানুষদেরও জন্ম শতবার্ষিকী এভাবে নীরবে যায়, এমন আরও অনেকেরই গিয়েছে নানান কারণে। কখনো প্রাকৃতিক দুর্যোগ অথবা কখনো রাজনৈতিক অস্থিরতা, নানান কারণে এগুলো হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের বরেণ্য ব্যক্তিদের বাইরেও আমি বলবো যে জন্মদিনটা আসলে কিভাবে যাচ্ছে। এখন জন্মদিন যেমন ওই যে বললাম, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানোর মধ্যেই মূলত জন্মদিন। এর বাইরে ঘরোয়াভাবে কেউ কেউ একটু বড় করে বন্ধু বান্ধব সহ জন্মদিন করছেন। তো এখন হিসেবটা হচ্ছে এমন যে আমাদের শৈশবে, আমি এখনকার আলোচনা আবার পরে আসব, যে আবার একটু যাই আমাদের শৈশবের জন্মদিন কেমন ছিল। আমাদের শৈশবের জন্মদিন ঘরোয়াভাবে আয়োজন হতো, কখনো কখনো পাড়া প্রতিবেশী, কখনো আত্মীয় স্বজন, 50 থেকে 100 জন হয়তো সর্বোচ্চ, যার যার সামর্থ্য অনুযায়ী আয়োজন হতো। জন্মদিনের মেনুটা খুব মজার ছিল। বিশেষ করে আমি স্বাধীনতা পরবর্তী সময়ের কথাই বলি, তার আগেরগুলো তো আমি বলতে পারবো না, আমার জানা নেই। আমার ছোটবেলা থেকে নিজের জন্মদিন বলি, ভাই বোনের জন্মদিন বলি, আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের জন্মদিনে কারো বাসায় গিয়েছি। সেই সময় জন্মদিন মানে শুধু ছোটদের জন্মদিন, এবং সেটাও সাধারণত এই 5-7 বা 10 বছর বয়স পর্যন্ত যারা আছে তাদের জন্মদিনটাই হতো। বড় হয়ে গেলে আর জন্মদিন কিছু নাই। হয়তো বড়দের ক্ষেত্রে যেটি হতো, মা অথবা বোন অথবা কারো বউ থাকলে বউ একটু পায়েস রান্না করা, একটু পোলাও মাংসের আয়োজন করা, এইটুকুই। আমিষের জন্য এখন আমাদের যেমন আমরা নির্ভরশীল ফার্মের মুরগির উপরে, কারণ গরুর মাংস, খাসির মাংস এগুলো আসলে সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে নাই, নিয়মিত খেতে পারেন না। এখন গরুর মাংস 800 টাকা 900 টাকা হয়ে যায়, খাসির মাংস 1100 থেকে 1300-1400 টাকা পর্যন্ত হয়ে যায়। এখন আর গরু খাসিটা আসলে দৈনন্দিন খাবার তালিকায় খুব একটা থাকে না। উচ্চবিত্তের কথা ভিন্ন, আমি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের কথা বলছি। তো মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে আমি মূলত মধ্যবিত্ত পরিবারের জন্মদিনের জায়গাতেই থাকবো। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এই জায়গাগুলোতে তো মূলত দেখা, উচ্চবিত্তদের জন্মদিন দেখার খুব একটা সুযোগ বা সৌভাগ্য আমার হয়নি, অথবা দুর্ভাগ্য হয়তো হয়নি, নাহলে অপচয়টা হয়তো দেখতে পারতাম। তো সেই জায়গা থেকে হচ্ছে যেটি বলছিলাম যে গরুর মাংসটা হচ্ছে তখন মানুষের আমিষের চাহিদা মেটানোর মূল জায়গা ছিল। কারণ আমি আমার ছোটবেলায় তখন তো আর কেজি না, সের হিসেবে বিক্রি হতো। আব্বার সাথে গিয়ে আমি সম্ভবত গরুর মাংস কিনেছি 5 টাকা কি 6 টাকা কেজি হিসেবে। স্কুলে যখন একটু 6-7 এর দিকে উঠলাম, তখন আমি নিজে যখন বাজারে যাওয়া শুরু করলাম, 8 টাকা করে গরুর মাংস কিনতাম। এক সের মাংস 8 টাকা। এখন আমি কেজি হিসেবে বলি, বলতেও স্বাচ্ছন্দ্য বোধ করি এখন কেজিটা, অন্যদেরও বোঝার সুবিধা হবে। তো কেজি বা সের 8 টাকা সেরের গরুর মাংস, সেটি 250 গ্রাম তো না, 1 পোয়া আধা সের, এই মাপেও প্রচুর বিক্রি হতো। এখন তো আমার মনে হয় যে বাজারে গিয়ে কেউ 250 গ্রাম 500 গ্রাম গরুর মাংস কিনতে গেলে পাওয়া যাবে না, কমপক্ষে 1 কেজি কিনতে হবে। তা আমাদের ছোটবেলা আমরা দেখেছি 250 গ্রাম বা 1 পোয়া গরুর মাংস বিক্রি হতো। 1 পোয়া গরুর মাংস মানে 2 টাকা। সেই 1 পোয়া গরুর মাংস কিনে সেখানে হচ্ছে অন্ততপক্ষে আরো আধা সের বা আধা কেজি আলু
একটা আলুকে 4 পিস 6 পিস বা 8 পিস করে মাপ অনুযায়ী, বা একদম ছোট হলে হয়তো এই মাপের আলুও হয়তো 2 টুকরা করা হতো। হাঁড়ি ভর্তি ঝোল থাকতো, 1 পিস বা 2 পিস মাংস, সাথে 1 পিস বা 2 পিস আলু, সাথে 1 গাদা ঝোল। ঝোল নিলে আবার সুবিধা হতো কি, ডালের খরচটা বেঁচে যেত। আজকে গরুর মাংসর ঝোল আছে, তো ডাল করার আর দরকার নেই। তো এই আমাদের ছোটবেলার খাবারগুলো তো আসলে এরকমই ছিল। তো গরুর মাংসটাই তখন সবাই বেশি খেত। আর এখন হচ্ছে গরুর মাংস উৎসব বা বিশেষ কোনো আয়োজন ছাড়া গরুর মাংস খুব কম মানুষই খান আসলে। এখন হয় কি, ফার্মের মুরগি মোটামুটি অ্যাভেলেবেল। মোটামুটি ধরে আমি 150 টাকা থেকে শুরু করে 240-50 টাকা, এর মধ্যে দাম ওঠানামা করে। সিন্ডিকেটের উপর নির্ভর করে, দাম কমাবে না বাড়াবে। তো সেই জায়গা থেকে হচ্ছে মুরগির মাংস এখন যেমন আমিষের চাহিদা মেটাতে কেউ কেউ হয়তো সপ্তাহে 3 দিন 4 দিন বা 7 দিনই হয়তো খাচ্ছেন। আমাদের সময় মুরগিটা যেহেতু ফার্মের মুরগি নাই, দেশি মুরগি, সেই দেশি মুরগি, এখন অবশ্য আবার দেশি মুরগি বলে যেগুলো বিক্রি করে বলে অবশ্য দেশি মুরগি না, এগুলো ফার্মের মুরগি এবং বেসিক্যালি পাকিস্তানি মুরগি, যেটা এটাই পাকিস্তানি মুরগি বলে আবার অনেকে কেনেন না। সেই কারণে আবার এটাকে সোনালি নাম দিয়ে বা নানান টাইপের নাম দিয়ে ওগুলো বিক্রি করছে। এই সোনালি মুরগিও বেসিক্যালি আমাদের দেশি মুরগি না, এটা পাকিস্তানি মুরগি। তো এখন হচ্ছে জন্মদিনে আমাদের ওই ছোটবেলায় মুরগিটা বাসায় রান্না করতো। বাসায় খুব ভালো গেস্ট আসলে, সম্মানিত কোনো ব্যক্তি এলে মুরগি রান্না হতো। 2 ঈদে বা পয়লা বৈশাখে, এরকম কিছু বিশেষ দিনগুলিতেই মুরগিটা আনা হতো। কারণ একটা আধা কেজি ওজনের মুরগির দাম তখন ছিল 15-16 টাকা। তো আমি এই সময়ের কথা বলছি, তখন 16 টাকা মানে 2 কেজি গরুর মাংস। তা আধা কেজির মুরগির চাইতে 2 কেজি গরুর মাংস কেনা অনেক বেশি সাশ্রয়ী ছিল। তা যাই হোক, আমাদের ছোটবেলায় জন্মদিনে পাড়া মহল্লার বেকারির কেক, জন্মদিনের কেক গোল শেপের হতো। এখনকার মতো নানান 4 কোনা 3 কোনা, তারপর হচ্ছে হার্ট শেপ, আবার 2 3 4 5 লেয়ারের কেক, এত কিছু হতো না। বেসিক্যালি ভিতরটা হতো ভ্যানিলা, আর মাঝে মধ্যে চকলেটটা কোনো কোনো জায়গায় পাওয়া যেত। টেস্ট কেমন ছিল না বলাই ভালো, যদিও আমাদের কাছে তখন এটা অমৃতর মতো লাগতো। জন্মদিনের কেক মানে একটা বিশাল ব্যাপার। তো জন্মদিনের কেক থাকতো, এবং এখন যেগুলো আমরা বলি 1 পাউন্ড বা 2 পাউন্ড ওজনের কেক, এই সাইজেরই সাধারণত বেশি থাকতো। 4-5-6 পাউন্ড তো 5-6 কেজির ওজন এর কেক, সেগুলো সাধারণত তখন হতো না। অত বড় কেক বানানোর ব্যবস্থাও বেকারিগুলোর ছিল না। আর এখনকার কথা যদি আবার বলি, আমি দুটো সেকাল একাল মিলিয়ে বলছি যে 100 পাউন্ড ওজনের একটি কেক, সেটি নিজেও আমি কেটেছি। তো যাই হোক, জন্মদিনের আয়োজনে যখন পাড়া প্রতিবেশী একদম, তখন সাধারণত শেষ বিকেল বা সন্ধ্যায় হচ্ছে জন্মদিনের অনুষ্ঠানটা আয়োজন হতো। তো সেই জায়গায় হচ্ছে যে কেকটা কাটলাম বা জবাই দিলাম আমরা, যাদের জন্মদিন, সাথে আরো বাচ্চা টাচ্চা যারা অতিথি হিসেবে থাকতো, তাদের নিয়ে কেকটা কাটা হতো। এবং সেই কেক কাটার সময় বেশ হই হুল্লোড় হতো, বেলুন টেলুন ফাটানো হতো, সর্বোচ্চ এইটুকুই। এখন যে আরো অনেক কিছু, এত কিছু নাই। আর কেউ কেউ হয়তো একটু সাজাতো বাসাটা বেলুন দিয়ে, এবং রঙিন কাগজ, মিনিফুল কাগজ, রঙিন লাল নীল হলুদ সবুজ কাগজ ছিল। সেই কাগজ কেটে কেটে চেইন তৈরি করে, শিকল তৈরি করে সাজানো হতো। মাঝে মধ্যে কেউ কেউ একটু নানান ধরনের ডিজাইন করতো কাগজ কেটে। সেই জায়গাগুলি থেকে হচ্ছে বাড়িটা একটু সাজানো হতো। কাগজ কেটে
নামটা লেখা হতো, অমুকের অততম জন্মদিন বা জন্মবার্ষিকী। তো জন্মবার্ষিকী সাধারণত লেখা হতো না, কারণ ওই কাগজ কেটে টেটে মানে লেখে কাগজ কেটে ওই করা কঠিন ছিল, কারণ ব্লেড দিয়ে করতে হতো, এন্টি কাটারও তখন অ্যাভেলেবেল না। তো এই সমস্ত ইস্যু তো ছিলই। তার বাইরে যে বিষয়টা ছিল যে সাজানো হলো, শোলা আরও পরে এসছে, তখনও শোলা জিনিসটা আমরা চিনি না, শোলা বা ককশিট যাই বলি, এগুলো 80-র পরের ঘটনা, আমি 80-র আগের কথা বলছি। তখন হচ্ছে এই তো কেক কাটা হলো, সবাইকে কেক দেওয়া হলো। তা কেক যে দেওয়া হতো প্লেটে করে, হাফ প্লেটে করে কেক দেওয়া হচ্ছে, সেই কেকের সাথে আরও কিছু খাবার থাকতো। কি থাকতো? একটুখানি চানাচুর থাকতো। তা আমাদের বাসায় বা আমাদের এলাকায় ইউসুফ কনফেকশনারির চানাচুরটা খুব বেশি চলতো আমাদের এলাকায়। বোম্বে সুইটসের চাইতে ইউসুফ কনফেকশনারির মালিক যেহেতু আমাদের এলাকার স্থায়ী বাসিন্দা এবং সামাজিকভাবে সবার সাথে মিশতেন ওনারা, তো সব কিছু মিলিয়েই যে ইউসুফের কনফেকশনারিটা কলতাবাজার এর কার্টুনবাড়ি লেন, নাসিরুদ্দিন সর্দার লেন সহ এরকম জায়গাগুলিতে ইউসুফেরটা বেশি চলতো। আবার লক্ষ্মীবাজারের দিকে চলে গেলে হচ্ছে ক্যাপিটাল চলতো, ক্যাপিটাল কনফেকশনারি চানাচুর বিস্কিটটা চলতো। এইভাবে এলাকা ভিত্তিক কিছু জায়গা ছিল। 80-র পরে গিয়ে আবার নাজিমুদ্দিন রোড থেকে শুরু করে আরও বেচারাম দেউড়ি ওই সমস্ত এলাকায় আবার আনন্দটা চলতো। বোম্বেরটা লালবাগ কেন্দ্রিক বেশি চলতো, লালবাগ, আজিমপুর ওই এলাকা আবার বোম্বে সুইটসের চানাচুরটা বেশি চলতো। তো কেকের দেওয়ার সেই প্লেটটা, হাফ প্লেটটার মধ্যে থাকতো কি একটু চানাচুর, একটা বিস্কিট, সামর্থ্য অনুযায়ী এক একজন এক এক রকম বিস্কিট দিত। যাদের সামর্থ্য ভালো ছিল তারা হচ্ছে হরলিক্স বিস্কিটটা দিত ইউসুফ কনফেকশনারি, বা ওই যে বললাম আনন্দ হলে আনন্দ, ক্যাপিটাল হলে ক্যাপিটাল, যেখানকারই হোক একটু আর্থিক সচ্ছলতা আছে এরা হরলিক্স বিস্কিটটা দিত। আরেকটা ছিল মাল্টোভা বিস্কিট। যেই জন্মদিনে হরলিক্স বা মাল্টোভা বিস্কিট দেয়া হতো সেই জন্মদিনের অনুষ্ঠানের গল্প কিন্তু অনেক দিন হতো, হয়তো 2-4 বছর পরে কেউ কেউ গল্প করত যে অমুকের জন্মদিনে গিয়েছিলাম, হরলিক্স বিস্কিট খাইয়েছিল বা মাল্টোভা বিস্কিট খাইয়েছিল, এগুলো গল্পের বিষয় ছিল। তো সেই জায়গায় হচ্ছে একটা বিস্কিট, একটু চানাচুর, সাথে কলা দেয়া হতো, সাগর কলা, সেই কলার সাইজ বুঝে, এবং যাদের অনুষ্ঠান তাদের আর্থিক সামর্থ্য বিবেচনা করে কলার আবার ভাগ হতো। কেমন? ছোট সাইজের একটা কলা, আমি ধরি গিয়ে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি সাইজের একটা কলা 2 টুকরা হতো। 6 ইঞ্চি বা তার চাইতে একটু 7 ইঞ্চি সাইজের কলা যদি হতো, সেই ক্ষেত্রে হচ্ছে সেই কলাটা আবার মনে করেন ইয়ে করা হতো, ওই যে এটাকে কি বলবো, যে 3 পিস 4 পিস 5 পিস একটা কলা, সাগর কলা একটু বড় সাইজের বা একদম বড় সাইজের সাগর কলা বলে 5-6 পিস পর্যন্ত হতো, ছোট ছোট করে পিস করে দেওয়া হতো। এবং এটা যারা আসতেন তাও কলা কেন কেটে ছোট করে দেওয়া হলো কেউ মাইন্ড করতো না, অপমান বোধ করতেন না। কালচারটাই এরকম ছিল। এখনকার মতো অপচয়, শো অফ এই জায়গাগুলো ছিল না। আরেকটা জিনিস থাকতো, একটা রসগোল্লা থাকতো, সামর্থ্য বেশি হলে হয়তো একটা রসগোল্লার সাথে একটা কালো জাম অথবা গোলাপ জাম দেওয়া হতো। তো সাধারণত রসগোল্লাটা থাকতো। এই রসগোল্লার সাথে, রসগোল্লা থেকে আবার রসটা বের হয়, এবং কি কারণে আমি জানি না, বিভিন্ন বাসাতেই দেখেছি যে চানাচুরের পাশেই রসগোল্লাটা দেওয়া হতো, এবং রসগোল্লার রসটা গড়িয়ে এসে চানাচুরকে ভিজিয়ে দিত, চানাচুরটা নরম করে দিত। আর চানাচুরের যেই মজাটা সেটা নষ্ট হতো, কারণ রসগোল্লার মিষ্টিটা আবার এসে যেহেতু চানাচুরে মিশে, চানাচুর তো মিষ্টি জিনিস না। যাই হোক, এখন হচ্ছে কেক, একটা বিস্কিট, চানাচুর, কলা, রসগোল্লা, এই 5টা আইটেম সাধারণত প্রত্যেকটা প্লেটেই থাকতো। যে কোনো
ফ্যামিলি প্রোগ্রামে। হ্যাঁ, এবার ওই যে বললাম আর্থিক বিবেচনায় কেউ কেউ রসগোল্লার সাথে আরেকটা কালো জাম বা গোলাপ জাম অথবা একটা চমচম কিছু একটা দিত। কলার সাইজ ছোট বড় হতো, একটা বড় কলাই হয়তো 2 টুকরা হতো, আরেকজনের হয়তো 5 টুকরা হতো, ওই একই সাইজের কলা। তা এই যে বিষয়গুলো, এগুলো নিয়েই হচ্ছে জন্মদিন। এটা মোটামুটি বেশ মজাদার একটা আয়োজন হতো। 80-র পরে এসে আবার একটু চেঞ্জ হলো। চেঞ্জটা কি? ওই যে বললাম সাজসজ্জার ক্ষেত্রে দেয়ালে তখন শোলা কেটে নাম, শুভ জন্মদিন, শুভ জন্মবার্ষিকী এগুলো লেখা হতো। শোলার উপর কেউ রং করতো, কেউ অন্যান্য ডিজাইন করতো, এগুলো একটা পর্যায়ে সেই নামের টামের এগুলো পরে আবার একটু বেলুন, একটা মিকি মাউস, এগুলো আঁকা টাকা এগুলো শুরু হলো। কাটাবন মোড়ে হচ্ছে এক পর্যায়ে এগুলো বিক্রিও শুরু হয়ে গেল, যে শোলা বা বক্সিক যাই বলে ওটা দিয়ে এই ধরনের পিছনের ডিজাইন লেখা এগুলো কাটাবন মোড়ে গেলে নানান রং দিয়ে আবার ওর মধ্যে কাজ করা আলপনা টালপনা এগুলো পাওয়া যেত। যাদের সামর্থ্য বেশি তারা ওখান থেকে কিনে আনতো, যাদের সামর্থ্য কম কিন্তু ক্রিয়েটিভিটির জায়গাটা ছিল তারা নিজেরা তৈরি করে নিত, আর যাদের সেটা নাই তো নাই। এই তো গেলে এটা। খাবার দাবারের ক্ষেত্রেও একটা ছোট্ট পরিবর্তন এলো। পরিবর্তনটা হচ্ছে ওই যে কেকের সাথে বললাম চানাচুর, মিষ্টি, বিস্কিট, কলা, কখনো কখনো আবার ওই যে মিষ্টির সাথে আবার একটা নিমকি দেওয়া হতো। এই জিনিসগুলো বন্ধ হয়ে গেল, বা কেউ কেউ পরিমাণ আইটেম কমিয়ে দিলেন, দিয়ে কি করলেন, তেহারি দেওয়া শুরু হলো। আরেকটা সময় সেটা আবার চেঞ্জ হলো, তেহারির পরিবর্তে তখন বিরিয়ানি, কাচ্চি এগুলো যুক্ত হলো। তা আমাদের শৈশবের বা কৈশোরের জন্মদিন নিজেদেরই হোক বা দেখাই হোক, সেই জন্মদিনগুলো এমনই ছিল। এবং একটা উত্তেজনা, সারা বছর যদি উত্তেজনা। প্রথম দিকের উত্তেজনা হচ্ছে এমন যে এই জন্মদিনটা যে গেল এটা কেমন গেল, কে আসছিল কে আসলো না, এগুলোর একটা ব্যাপার। এটা কিছুদিন গেল, হয়তো 1 মাস 2 মাসে এই করে গেল, তারপর থেকে শুরু হয়ে যেত পরের জন্মদিনটা কেমন হবে, এটা একটা ব্যাপার। আরেকটা বিষয় ছিল জন্মদিনে উপহার পাওয়া, খুব মজার বিষয়। যে জন্মদিনে আপনার ধরেন এই যে বিভিন্ন জন গিফট নিয়ে আসতো, বই, রং পেন্সিল বা এরকম নানান টাইপের খেলনা। আমি একবার একটা ঘড়ি পেয়েছিলাম, খুব মজা পেয়েছিলাম, যদিও ঘড়িটা আমাকে তখন পড়তে দেয়নি, একেবারে ছোট তো তখন, আমি ঘড়িটা পড়তে দিল না। একটা ক্যাসিও ঘড়ি কাটাওয়ালা, এটা সম্ভবত আমি তখন ক্লাস 1-এ পড়ি। যেহেতু ছোটরা ঘড়ি পড়বে এটা ঠিক না, ঘড়ি পড়তে হয় বড় হলে, ঘড়ি পড়ার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যেত এসএসসি পরীক্ষার সময় প্রথম একটা ঘড়ি কিনে দেওয়া হতো পরীক্ষার হলে টাইম দেখার জন্য। ক্লাস 1-2 বাচ্চা তো দূরের কথা, 6-7-এ উঠলেও ঘড়ি দিত না। হ্যাঁ, বৃত্তি পরীক্ষার সময় কেউ কেউ ঘড়ি পেত, কিন্তু ওই যে 1-2-3-তে পড়া একটা বাচ্চা ঘড়ি পড়বে, এটা কেন যেন আমাদের অভিভাবকরা মনে করত এটা বখাটেপনা, ওটা বেয়াদবি, বড়দের সামনে ঘড়ি দেখবে, নানান ধরনের সাইকোলজি ছিল। তো যাই হোক, এই গিফট পাওয়াটা খুব মজার ছিল। তবে ছোটবেলায় কিন্তু একটা বিষয় ছিল, আমরা কোনোভাবেই চাইতাম না জন্মদিনের অনুষ্ঠানে এসে উপহার হিসেবে কেউ টাকা দিক। কেন? কারণ হচ্ছে টাকা যদি দেয় সে টাকা তো আর আমার না, ওটা আলটিমেটলি বাসার খরচে চলে যাবে। তার চাইতে খেলনা টেলনা পেলে খুব ভালো হয়, খেলনা চাইতাম, বই চাইতাম। যে কেউ যদি জিজ্ঞেস করতো যে কি চাও তুমি জন্মদিনে, আমরা বলতাম
যদি বলার মতো হতো রিলেশনটা এরকম যে খেলনা দিয়ে অমুক খেলনাটা বা বই দিয়ে, তো বইটা আমাদের খুব ভালো লাগতো, আমি বই চাইতাম ম্যাক্সিমাম টাইম। শামসুদ্দিন রনি হচ্ছে বলছে শুভ জন্মদিন বড় ভাই। রনি, আপনাকেও শুভেচ্ছা, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই বলার জন্যে। কিউ তামাশা লিখেছে আপনার লাইভ খুব ভালো লাগে, কিন্তু সম্বোধনটা হচ্ছে মজা করেই করা। যাই হোক, আপনারা যারা ইউটিউবে দেখছেন তাদের বলছি একই সাথে যে আমার ফেসবুক পেজেও লাইভ যাচ্ছে এটি, তো একই সাথে ইউটিউব কন্টেন্ট এবং ফেসবুক লাইভ একসাথেই করছি, আলাদা আলাদা ডিভাইসে। তো সেই জায়গায় গিফটের কথা বলছিলাম, এটাকে বলেই ফেলি, এটা হয়তো আরো পরে বলতাম যে গিফটের ধরন তো চেঞ্জ হয়েছে। এই যে আজকে আমি কন্টেন্টটা যেটা রেকর্ড করছি এখন যে ডিভাইসে করছি, এটা আমার এই আজকের জন্মদিনের একটা উপহার পাওয়া, এটা গুগল পিক্সেল। তো সেই জায়গা থেকে হচ্ছে এটা আমার বস কিউ তামাশার দেওয়া উপহার আমার জন্মদিনে, সেটাতেই আজকে রেকর্ড হচ্ছে। তো যাই হোক, সেই উপহারের জায়গায় আমি ব্যক্তিগত নিজের কথাই বলি যে আমার বয়সী যারা ছিল আমরা কেউ চাইতাম না আমাদেরকে উপহার হিসেবে টাকা দেওয়া হোক, কারণ তখন তো আসলে টাকার ব্যাপারগুলো বা এই জায়গাগুলো এভাবে বুঝতাম না যে এই টাকাটা তো আসলে বাবা মার কাছেই থাকবে। এখন বুঝি যে হ্যাঁ, ওনারা এই টাকাটা আসলে সংসারের প্রয়োজনেই খরচ করতেন, কিন্তু ছোটবেলায় তো আসলে সংসারের প্রয়োজন কি, কেন, কিভাবে, কি কারণে এত কিছু মাথায় নিতাম না। তা আমার পছন্দ ছিল খেলনা, আর দ্বিতীয়ত হচ্ছে বই। তো খেলনাও তো আবার সবসময় অনেকে দিতে চাইতেন না, যে বাচ্চারা খেলনা দিলে সারাদিন খেলা নিয়ে থাকবে, পড়বে না, নষ্ট হয়ে যাবে, এরকম মানসিকতা ছিল। তো সেই জায়গা থেকে আমরা বিশেষ করে আমি বইটাই চাইতাম, যেহেতু বই পড়তে আমার ভালো লাগতো। আর এখন হচ্ছে জন্মদিনের উপহার আয়োজন, এখন 5 স্টার হোটেলেও জন্মদিন হয়। ওই যে বললাম ছোটবেলায় আমার আসলে উচ্চবিত্তের বাড়ির জন্মদিনে যাওয়ার সুযোগ একবার হয়েছিল, সম্ভবত একবার না দুবার, খুব বেশি হয় নাই। তো কিন্তু পরবর্তী সময়ে বড় হওয়ার পরে বা 30 পার করার পরে উচ্চবিত্তের বাচ্চাদের বা নাতিদের দু একটা জন্মদিন গিয়েছে আমি, কোনোটা কনভেনশন হল ভাড়া করে আয়োজন করা, কোনোটা সোনারগাঁও হোটেল বা রেডিসন হোটেলে, শেরাটনে, তারপরে কুরবানিতেও 2-4 বার গিয়েছি। তো সেই জায়গায় হচ্ছে আমাদের সেই ছোটবেলার জন্মদিনের আবেগটা, ভালোবাসাটা ওগুলো পাইনি। সেই যে কেক, মুসলিম সুইটসই বলি, ইউসুফি বলি, বা নূর কনফেকশনারি বলি, ক্যাপিটাল কনফেকশনারি বলি, তাদের তো মান এখন অনেক ভালো হয়েছে। ওই সময় যেই মানের ছিল, সেই যে একটা মিষ্টি গন্ধ, অথবা ওই যে চানাচুরের গন্ধটা, ওই যে নিমকির গন্ধটা, রসগোল্লার গন্ধটা, সেই গন্ধের পরিবর্তে এই জন্মদিনগুলোতে গেলে বা তেহারি কিংবা কাচ্চি, এই গন্ধগুলো পাওয়া যায় না। রেডিসন, সোনারগাঁও, শেরাটনে, বা শেরাটন তো না, এখন ইন্টারকন্টিনেন্টাল, আমাদের ছোটবেলাতেও অবশ্যই ইন্টারকন্টিনেন্টালই ছিল, পরে শেরাটন হলো, এরপর রূপসী বাংলা হলো, আবার ইন্টারকন্টিনেন্টালে ফেরত গেল। তো এই ইন্টারকন্টিনেন্টাল, ফোর সিজন শেরাটন, তারপরে
বনানীর নতুন সেরাটন বলি, এদিকে রেডিসন, লা মেরিডিয়ান যাই বলি, এই সমস্ত জায়গার জন্মদিনে গেলে যে গন্ধটা পাই সেই গন্ধটা হচ্ছে টাকার গন্ধ। টাকার গন্ধটা ব্রিদিংয়ে সমস্যা করে আমার, তো সেই কারণে অ্যাভয়েড করি। কিন্তু নানান কারণে হয়তো কখনো কখনো যেতে হয়, যাই সৌজন্যতা রক্ষার জন্যে, কিছুক্ষণ থেকে চলে আসি, পুরো সময় থাকতে ইচ্ছা করে না। ওই যে বললাম, টাকার গন্ধে ব্রিদিংয়ের সমস্যা হয়, এবং সেখানে যারা আসেন, গল্প করেন, আড্ডা মারেন, নানান কিছু করেন, প্রত্যেকটা মানুষ যখন উপস্থিত হন, আমি আসলে কারো চেহারা দেখি না। চেহারার যে জায়গাটা, এই জায়গাটায় হচ্ছে একটা মুখোশ দেখি। যিনি কথা বলছেন, তিনি কথা বলছেন কথার উপরে প্রলেপ দিয়ে, যিনি শুনছেন তিনি শুনছেন ফিল্টারিং করে, প্রাণটা নাই। ছোটবেলায় আমার যেই কটা জন্মদিন হয়েছিল, আমার মনে আছে শেষ দিকে দুই একটা কথা, একদম ছোটবেলার গুলি তো মনে নাই। আমার ছোট ভাইয়ের জন্মদিনেও হয়েছে একই ঘটনা। ওই সময়ে অনেকেই কাজটা করতো, আমাদের জন্য কাজটা একটু বেশি সহজ ছিল, যেহেতু আব্বা প্রেস ব্যবসা করতেন। ভিজিটিং ভিউ কার্ড ছিল, বাংলা বাজারে এগুলো পাইকারি দরে বিক্রি হতো। তখন আজাদ প্রোডাক্টস হয়নি, আইডিয়াল থেকে শুরু করে বাকিরা তো অনেক পরের কথা। বাংলা বাজারে পাইকারি দরে বিক্রি হতো, এবং এগুলো আসতো সাধারণত ইন্ডিয়া থেকে, নানান ধরনের ভিউ কার্ড। তো ওখানে বাচ্চাদের ছবি সহ ভিউ কার্ডও পাওয়া যেত। সেই ভিউ কার্ড এনে ভিউ কার্ডের পিছনে জন্মদিনের আমন্ত্রণ পত্র বা নিমন্ত্রণ পত্র সেটা ছাপা হতো। কেউ কেউ আবার সুন্দর হস্তাক্ষরে সেই জায়গায় সেই কার্ড লিখতো, 15টা 20টা কার্ড লিখে এগুলো আবার বিলি করতো। তা আমার একটা জন্মদিনের কথা আমার মনে আছে, সেটাই ছিল আমার শেষ জন্মদিন, 19 আগস্ট 1975। জন্মদিনটি আর হয়নি। সেখানে হচ্ছে এই জন্মদিন হয়নি ঠিকই, কিন্তু জন্মদিনের সমস্ত প্রস্তুতি আয়োজন এগুলো ছিল, এবং কার্ড ছাপানো হয়েছিল। এই ধরনের কি বলে এটাকে, ভিউ কার্ডের পিছনে কার্ড ছাপানো হয়েছিল। তো যাই হোক, দেশের রাজনৈতিক পরিস্থিতিগত কারণে আর জন্মদিনটি করা যায়নি। পরবর্তী সময়ে 74-এ আমার সর্বশেষ জন্মদিন হলো। তারপরে হচ্ছে 2009-এ জন্মদিন হলো। আমি তখন যমুনা টিভিতে, এত বছরের গ্যাপ দিয়ে মাঝখানে জন্মদিন হলো। সেই জন্মদিনটা সকালবেলা 11টার দিকে যমুনা টিভিতে আমার জন্মদিনের আয়োজন করলো আমার সহকর্মীরা। আমি খুব ইমোশনাল হয়েছিলাম সেদিন। বিশাল স্ক্রিনে হচ্ছে আমাকে নিয়ে ছোট্ট একটা 2 মিনিটের ক্লিপ গেল, আমার পরিচিতি। যমুনা টিভির সেই সময়ে যারা ছিলেন, আমার যতদূর মনে পড়ে যে এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন শাহরুখবীর ভাই, মারা গেছেন। ডিরেক্টর নিউজ ছিলেন নিয়াজ মোর্শেদ ভাই, একসময় শিক্ষকতা করেছেন, সাংবাদিকতা করেছেন ইত্তেফাক সহ বেশ কিছু জায়গায়। আপনারা যারা সেবা প্রকাশনের বই পড়েন, দেখবেন যে অনুবাদক হিসেবে একটা নাম দেখবেন, নিয়াজ মোর্শেদ। এই নিয়াজ ভাই ছিলেন সেই নিয়াজ ভাই। পরে তিনি সিএসবিতে ছিলেন, যমুনায় ছিলেন, পরে সময় টিভিতে তো মালিক পক্ষই হলেন। তো সেই নিয়াজ ভাই ছিলেন। হেড অফ নিউজ ছিলেন নাজমুল আশরাফ ভাই। এই ধরনের যারা ছিল, মাহফুজ পলাশ আর সৈয়দ পলাশ সহ, রাজীব,
আর একটা খুব পাগলা টাইপের একটা ছেলে ছিল, জয়ন্ত, মারা গেছে 71 টিভিতে থাকা অবস্থায়। আশি, অনুপম, জুলহাস, এরা আমার সহকর্মীরা, আরো অনেকেই ছিলেন, প্রায় 10-15 জন মিলে সেই বিশাল এক কাণ্ড আর কি। প্রায় 250-300 মানুষের উপস্থিতিতে, 250-300 সহকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি করলো। আমার সেই 74-এর পরে 2009 সেদিনই আবার আমার জন্য একটা সারপ্রাইজ ছিল। বিকেলবেলা শিল্পকলা একাডেমির নৃত্যকলা ভবনের যে প্র্যাকটিস রুম, চারদিকে কাঁচ ঘেরা মিরর বসানো সেই রুম, সেখানে আবার শিল্পকলা একাডেমির আমাদের আড্ডার বন্ধুরা, বিশেষ করে শহীদুল্লাহ ফরাইজি গীতিকা, শহীদুল্লাহ ফরাইজির উদ্যোগে আবার সেদিনই আবার বিকেলবেলা অনুষ্ঠান হলো। এই আয়োজনগুলিতে প্রাণের ছোঁয়া ছিল, ভালোবাসা ছিল। আর একটা পর্যায়ে এসে তো বউ আর বাচ্চাদের, একবার শুধু বউ, তারপর থেকে তো বাচ্চা যুক্ত হলো। তাদের আয়োজনেই হচ্ছে, তাদের খুশিতেই মানে আমি খুশি হই। আর বাকি আয়োজনের কথা যদি বলি, যে এখনকার বাচ্চাদের জন্মদিনের গিফট মানে হচ্ছে আমাকে একটা ইলেকট্রনিক গ্যাজেট দাও, ডিভাইস দাও, আমাকে একটা বাইক দাও। হয়তো স্কুলে পড়ে, ক্লাস 8-9-এ পড়ে, বাইক চেয়ে বসলো, বাবা মাও সব করে বাইক দিয়ে দিল। এই বাইকটা নিয়ে সেই ছেলেটা হয়তো কারো প্রাণ নিয়ে নিল, নিজেই অথবা প্রাণ দিয়ে দিল। এগুলোই এখন হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে হ্যাঁ, এখনকার সময়ের বাচ্চারা তাদের মতো করে আনন্দ খুঁজে নিচ্ছে, কিন্তু আমি বলবো যে আমাদের সময়ের আনন্দ এর চেয়ে অনেক বেশি ছিল। নিজেরা 2-3 ঘন্টা জুড়ে ঘর সাজানো আর ইভেন্টের লোক দিয়ে হল সাজানো এক না। অন্যরা ঘর সাজাচ্ছে, যার জন্মদিন সে ঘুরে ঘুরে দেখছে, তাকে যদি আবার কেউ বলে এই কিরে তুই একটু কাজ কর, অবলীলায় বলে দিতাম বা দিত, যার জন্মদিন, তার উত্তরটা অনেকটা এরকম হয়, আমার জন্মদিন না, আমি কেন কাজ করব বলে সে দেখে আবার ভুল ধরে, এটা এখানে কেন, এটা ওই জায়গায়, এটা ভালো লাগতেছে না, আর বেলুনটা এরকম রং কেন, এই বেলুনটা নীল না কেন, বা এটা লাল না কেন, সাদা কই, সবুজটা না কেন, এই যে নানান টাইপের। এটা নিয়ে আবার খুনসুটি ভাই বোনের মধ্যে, হয়তো কাজিনদের সাথে খুনসুটি, অন্যরকম মজা। দিন যত যাবে এই মজাগুলো আসলে ততই কমবে। আর বয়স বাড়ার সাথে সাথে ওই যে বললাম যে জন্মদিনটা আসলে ছোটদের জন্য, আর বরেণ্য যারা, তারা বাকিদের যারা মাঝখানে রয়ে গেছে তাদের জন্য ঘরোয়া আয়োজন, ঘরোয়া উদযাপনের ইস্যু, পরিবারের মধ্যেই এটা সীমাবদ্ধ থাকে। আর দুর্মূল্যের বাজারে বন্ধুরা যদি ট্রিট চায়, সেটা আসলে দিতে ইচ্ছা করে অনেকে, আমি দেখেছি দিতে ইচ্ছা করে, দিতে চায়, কিন্তু আবার আমি কাউকে কাউকে আবার এটাও দেখেছি, সাথে আবার মনটাও খারাপ করে যে 2 জন বন্ধু কেউ যদি ট্রিট দেয়, বেশি না, স্টারে নিয়ে একটু কাচ্চি খাওয়ালাম, সাথে একটু কোল্ড ড্রিঙ্কস, তাতেও মোটামুটি 600-700 টাকা আমার এক সপ্তাহের বাজার খরচ। আমি আমার এমন বন্ধুও পেয়েছি। সেই জায়গা থেকে হচ্ছে দিন যত যাচ্ছে মানুষের আনন্দ উল্লাসের উপলক্ষ না কমলেও সামর্থ্য কমছে। ছোটরা হয়তো বোঝে না, সে তার ইচ্ছা, তার শখ, তার জন্মদিনটা ভালোভাবে হোক,
তার অভিভাবকের জন্য এটা নাভিশ্বাসের কারণ হয়ে ওঠে অনেক সময়। আবার কথাটা মানে বলতে খারাপ লাগলেও বলা উচিত, তাই বলছি। আমি অনেককে দেখেছি সন্তানের জন্মদিনে যে পরিমাণ টাকা খরচ করেন সেটি তার 3, 4, 5 বা 6 মাসের বেতনের সমান টাকা। একটা মানুষ 25, 30 বা 35,000 টাকা বেতনে চাকরি করে সন্তানের জন্মদিনে 1, 1.5 বা 2 লাখ টাকা কি করে খরচ করে, এটা চিন্তার বিষয়। আমার মনে হয় আমরা মুখে মুখে সংস্কার বলি, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি, কিন্তু নিজেরা অথবা নিজের চারপাশের মানুষদেরকে এই কাজটাই করতে দেখি। আমি স্পষ্ট করেই বলতে চাই যে যার বাচ্চার জন্মদিনে 2 লাখ টাকা খরচ হয়, 1 লাখ টাকা খরচ হয়, তার স্পাউসের জন্মদিনে খরচ কত হয়, অন্যান্য অনুষ্ঠানে খরচ কত হয়, এই টাকাটার উৎস কোথায়, এটা হিসেব করা জরুরি। আগস্ট মাস এর অর্ধেক বলবো না, 2/3 চলে গেল। সেই জায়গায় আর 1 মাস বা 2 মাস পরে রিটার্ন দাখিলের কথা আসবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে যতগুলো রিটার্ন দাখিল হয় তার 99% ভুয়া, বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। প্রত্যেকটা ফাইল ধরে তদন্ত হওয়া উচিত। আবার মজাটা এখানে, তদন্তটা কে করবেন? যিনি তদন্ত করবেন তার ফাইলটা কে দেখবে, কে তদন্ত করবে? ভূত তো সরিষার মধ্যেই। তো যাক, আজকে জন্মদিনের আনন্দ মজা নিয়ে কথা বলতে গিয়ে আর ভারী ভারী এবং এই টাইপের বিব্রতকর আলাপগুলো আর না করি। সেকাল আর এই কালের জন্মদিন আসলে দুটাই মজা। সময়ের সাথে সাথে, জেনারেশন চেঞ্জের সাথে সাথে এগুলো চেঞ্জ হয়। আমরা গত বছর জুড়ে, বিশ্ব জুড়েই জেনজিদের পদধ্বনি শুনেছি। সেটা বাংলাদেশে আন্দোলনের ক্ষেত্রেই হোক আর মার্কিন নির্বাচনেই হোক, জেনজিরা একটা ফ্যাক্টর হয়ে উঠেছিল। জেনজি বা জেনারেশন জেড, ট্রল করে কেউ বলে গেঞ্জি, যেটাই হোক। এই জেনজিদের পরে কিন্তু আরেকটা জেনারেশন শেষ হয়েছে, জেনারেশন আলফা। 2025 সালের 1 জানুয়ারি, অথবা যদি এভাবে বলি 2024-এর 31 ডিসেম্বর রাত 11:59 আলফা জেনারেশনেরও জন্ম শেষ। চলতি বছরের 1 জানুয়ারি থেকে রাত 12টার সময় শুরু হয়েছে জেনারেশন বেটা। এই জেনারেশন বেটাও যে কি করবে আমি জানি না, তবে আমার ভয় হয় আলফাদেরকে নিয়ে। আলফাদের যারা 2012 থেকে বা 2012 শেষ লগ্ন, 13 শুরুর লগ্ন থেকে 2024-এর শেষ পর্যন্ত এই যে 12 বছরের জেনারেশনটা, জেনারেশন আলফা, এরা খুব রিস্কে আছে বিশ্ব জুড়েই। কারণ এত উত্থান পতন, এত কিছু এদের চোখের সামনে বুঝতে শেখার পরে, বিশেষ করে 2014-15-তে সেই যাদের জন্ম 5 পার হয়ে গেছে বা 6 পার হয়েছে, বা আলফার শেষ থেকেও বলতে পারি, আলফার শেষ 2 বছরে যাদের জন্ম, তারপর থেকে জেনজি জেনারেশনের শেষ 2 বছরে যাদের জন্ম, সেই থেকে আলফা পর্যন্ত যা কিছু ঘটেছে,
বাংলাদেশে এবং বিশ্বজুড়ে, আফ্রিকায়, প্যালেস্টাইনে, ইসরায়েলে, তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের লাগোয়া দেশগুলোতে, সবকিছু মিলিয়ে এদেরকে খুব সতর্কতার সাথে বড় করতে হবে। আর এদের মনোজগৎটা সুস্থভাবে বেড়ে ওঠার জন্যে সময়টা ভালো ছিল না। তো এদের চাহিদা, এদের কথা সবকিছুই অ্যাগ্রেসিভ হবে, এটাই স্বাভাবিক। এই জায়গা থেকে ওদেরকে একটু একটু করে সরিয়ে আনতে হবে, জীবনমুখী করতে হবে, ম্যানারের জায়গাটায় জোর দিতে হবে। তা না হলে বিশ্বজুড়েই বিপদ আসবে, আরো বড় বিপদ। 24-25-এর বিপদই শেষ বিপদ না, ইউক্রেন রাশিয়ার যুদ্ধই শেষ যুদ্ধ হবে না, প্যালেস্টাইন ইসরায়েলের সংঘাত শেষ না, ইরান ইসরায়েল সংঘাত শেষ হবে না। দুনিয়া জুড়ে এই আলফা জেনারেশনকে সতর্কতার সাথে বড় করতে হবে। সেই বড় করার জায়গায় অভিভাবক এবং সবগুলো রাষ্ট্রই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সচেতন থাকবে, সাহসিকতার সাথে হয়তো কঠিন সিদ্ধান্ত নিয়ে এদেরকে বড় হতে সাহায্য করবে, সেই প্রত্যাশা আজকের দিনে করছি। আর আবার বলছি, আমাদের শৈশব কৈশোরের জন্মদিনের অনুষ্ঠানগুলো সত্যি অনেক 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 বেশি ভালোবাসাময় ছিল। সেই ভালোবাসার দিনগুলো, আবেগের দিনগুলো, পারস্পরিক সৌহার্দ্য, আন্তরিকতা, সেই দিনগুলো আবার ফিরে আসুক, সেই প্রত্যাশা করেই আজকের কথা শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে পথ চলুন।